আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ভোট কারচুপি রোধে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের বিকল্প নেই জানালেন বদিউল আলম মজুমদার। অতীতের অন্ধকার সময়ে ফিরতে চায় না কেউ। অতি বিপ্লবী হয়ে সমাজে বিশৃঙ্খলা ও নৈরাজ্য করা থেকে বিরত থাকার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। ধাপে ধাপে পরিবর্তনের আহ্বান। ভ্যাট বাড়লেও জনজীবনে তার প্রভাব পড়বে না মনে করেন অর্থ উপদেষ্টা। সবজির দাম কমায় বন্ধ হল কৃষি পণ্যের ওএমএস কর্মসূচি। জুলাই আন্দোলনে আহতদের ভোটার তালিকা হালনাগাদ করতে রাজধানীর হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে চলবে সারা দেশে। এবং আমেরিকার স্বর্ণযুগের সূচনা হল। প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই বাইডেন আমলের ৭৮ আদেশ বাতিল সহ নিলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। গুম খুন ও নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক জনগণ তা চায় না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার। তিনি আশা করেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষ করেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RAFD টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার জানান, বিতর্কিত নির্বাচন বন্ধে প্রয়োজনীয় সুপারিশ রয়েছে সংস্কার কমিশনের প্রস্তাবে। শরফুল আলমের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০-এরও বেশি মানুষ। আহত হয়েছেন কয়েক হাজার। তারও আগে গত ১৬ বছরে গুম খুন বিচার বহির্ভূত হত্যার সব অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্ন এখন সব জায়গাতেই আলোচিত হচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতরা নির্বাচনে বা ক্ষমতায় আসুক তা দেশের জনগণ চায় না। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য যারা আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না। এখন এগুলো গৃহীত হবে কি না হবে এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দল এবং সরকারের। যদি নির্বাচনী অঙ্গন যদি দুর্বৃত্ত মুক্ত না হয়, অপরাধী মুক্ত না হয়, তাহলে আবার অপরাধ সংঘটিত হবে। তা আমরা কি সেটার পুনরাবৃত্তি চাই? নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, কারচুপি ও রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধে ব্যাপক সংস্কার করতে হবে নির্বাচনী ব্যবস্থায়। সংবিধান পরিবর্তন লাগবে, সেগুলো এই নির্বাচনের আগে করা প্রায় অসম্ভব। এটা তো সম্ভব হবে না। তো এগুলো তো পরে করতে হবে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই মূলত আইন কানুনে পরিবর্তন করা এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই এগুলো করা সম্ভব। তো এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা, যার অংশ আমরা হব। জবাবদিহিতা ও আর্থিক খাতে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়বদ্ধ হতে হবে জানিয়ে তিনি বলেন, স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে এনআইডির কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বদিউল আলম মজুমদার। বাস্তবায়নটা হবে যেটা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অতি বিপ্লবী হয়ে সমাজে বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, অস্থিরতা থেকে বেরিয়ে আসতে এবং নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। মির্জা ফখরুল বলেন, এই সরকারের ভুল ত্রুটি থাকবেই। নানা দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, দেশকে জঞ্জালে পরিণত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার।
অভিযোগ করে তিনি আরও বলেন, সব জায়গায় ঘুষ দুর্নীতি বিস্তার করায় এই অবস্থা থেকে রাতারাতি উন্নতি সম্ভব নয়। এ সময় ন্যূনতম সংস্কার কার্যক্রম শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোন কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। কিছু পণ্যের ভ্যাট বাড়লেও তা জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, শীতের সবজির দাম কমে আসায় কৃষি পণ্যের ওএমএস কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে। সরকার সারের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে এ সময় জানান তিনি। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটাই হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন এটা একটা। আর সেকেন্ড হলো সারের ব্যাপার, আমরা ডিএপি সার, ইউরিয়া সার, আমরা একটা বাফার স্টক যাতে না কমে যায়, কারণ সারের মজুদ যদি সরকারের না থাকে তখন যারা প্রাইভেট হিসেবে আছে তারা দাম বাড়িয়ে দেয় সুযোগ বুঝে। ওইটা আমরা আজকে অ্যাপ্রুভ করেছি। সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জে অবস্থিত ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। বেলা 12টার দিকে ওই দলটি পার্কে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে। পার্কের বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করছেন সেলের সদস্যরা। বেনজির আহমেদ আইজিপি ও র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে এই পার্কটি গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করেন বেনজির আহমেদ। গত বছরের জুন মাসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার তালিকা হালনাগাদে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ভুল থাকলে সেগুলো সংশোধন করবে সংস্থাটি। জুলাই গণ অভ্যুত্থানের আহতদের নতুন ভোটার তালিকা এবং তথ্য হালনাগাদ করতে রাজধানীর কয়েকটি হাসপাতালে চলবে এই সেবা। পরে সারা দেশে সম্প্রসারিত হবে এই কার্যক্রম। আরও জানাচ্ছেন রাসনা দাস। 21 বছর বয়সী আশানুর রহমান কাজ করতেন গাজীপুরের একটি গার্মেন্টসে। জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে গত 6 মাস ধরে চিকিৎসা নিয়েছে বেশ কয়েকটি হাসপাতালে। আমরা যখন গণভবনমুখে আসি তখন আমাদের পুলিশে আমাদেরকে গুলি করে। আশানুরের মতো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনো চিকিৎসাধীন রয়েছে, ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহে হাসপাতালগুলোতে বিশেষ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার ছাড়াও এনআইডি সংশোধনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ওয়ান স্টপ সেন্টারের মতো এক টেবিলে ছবি তোলা, বায়োমেট্রিক সহ সব কাজ সম্পাদন হওয়ায় খুশি আহতরা। পাসপোর্ট বানাতে হলে ভোটার আইডি কার্ডটা ইম্পর্টেন্ট, তো এখানে আমাদের 3-4 দিনের ভিতর হয়ে যাবে। এটা তো খুবই একটা আমাদের জন্য সহজলভ্য হয়ে গেছে। চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে ওইখানে যাওয়া বা কিছু ভুল হইলে আবার জার্নি করা, আমাদের তো এই সব নিষেধ। আসলে প্রশংসনীয়, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে বেডে বৈশা জিনিসটা করে ফেলা, তো এই জন্য সাধুবাদ জানাই তাদের। বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক, আমি এটাই প্রত্যাশা করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির। জানান, আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। এবং ওদের কাছে যেটুকু তথ্য আছে, ওরা যে ফর্মটা পূরণ করছে সেটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো ছাড়ের বিষয় নেই, আমরা তথ্যগুলো যাতে সবগুলো পাই সেগুলো আমরা প্রসেস করে নিব।
ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই কার্যক্রমের আওতায় আনা হবে বলেও জানান তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাজারে সিগারেটের খুচরা শলাকা বিক্রি বন্ধ করার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিশ্ব সাহিত্য কেন্দ্রে জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের ওপর কার্যকর করারোপের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, সিগারেটে শুধুমাত্র করারোপ করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, প্রয়োজন বিকল্প ব্যবস্থা। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভি। সরকারের একটা সুযোগ আছে, আমাদের তামাক কোম্পানিগুলো যেভাবে সরকারের মধ্যে আসলে প্রভাব বিস্তার করতে থাকে অনবরত, সেই প্রভাবের খাতগুলোকে আস্তে আস্তে একটু সংকুচিত করে আনা। তো তার ফলে হয়তো আমরা শুধুমাত্র করারোপ না করেও, মানে এখানে করারোপের বাইরেও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আমরা তামাকের ব্যবহারটা কমানোর কথা ভাবতে পারি। আসলে আমরা 100 টাকাও বাজারে বিক্রি হোক চাই না, খুচরা বিক্রি বন্ধ করতে হবে। ছোট ইয়াং স্টুডেন্টরা যদি 100 টাকা গিয়ে কিনতে পারে, এটা তার জন্য সহজ। যদি তাকে একটা প্যাকেট কিনতেই হয় তাহলে কিন্তু একটু তার উপর চাপটা বেশি পড়বে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জানায়, সফরে প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হওয়ার কথা রয়েছে, যেখানে দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ড সফর শেষে আগামী 25 জানুয়ারি ডক্টর ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। ফরিদপুরে এবছর সরিষার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তেলের চাহিদা বৃদ্ধি ও দাম ভালো পাওয়ায় অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ফরিদপুরের 9টি উপজেলায় গেল বছরের তুলনায় এবার প্রায় 2000 হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। জেলার দিগন্ত মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সরিষার ফুল। উচ্চ ফলনশীল বাড়ি 14, বাড়ি 15, বাড়ি 16, বিনা 4 সহ টরি 7 জাতের সরিষার চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের। তবে সার কীটনাশকের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়েছে বলে জানান তারা। আমার 2 বিঘা শস্য বোনায় 14 থেকে 15,000 খরচ হয়েছে। গতবার 2 বিঘা শস্য বুনছিলাম, দাম ভালো পাওয়ার কারণে এবার 3 বিঘা শস্য করছি, ফলন ভালো হয়েছে। মানে সারের দাম বেশি, সার কিনতে পারে না, আবার পানি দিতে হয়, খেতে সেচ না দিলে হয় না। এগুলো দিয়ে দেখা যায় যে অনেক টাকা খরচ হয়ে যায়। সারের দামটা একটু কমাইতো তাহলে আমরা আরো বেশি শস্য আবাদ করতে পারতাম আগামীবার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষকদের সরিষা বীজ ও সার প্রণোদনা হিসেবে দিয়েছেন তারা। প্রতি মৌসুমে ফরিদপুর জেলায় আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 14,463 হেক্টর এবং অর্জন হয়েছে 13,495 হেক্টর। অর্থাৎ কিছু জমিতে আমরা এবার সরিষা কম হয়েছে। তার একটি মাত্র কারণ হচ্ছে রবি মৌসুমের শেষে যে আমাদের ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, যার জন্য জমিতে দেরিতে জো আসার জন্য আমাদের 400-500 হেক্টর জমিতে সরিষার যে লক্ষ্যমাত্রা তার চেয়ে কম হয়েছে। এবছর জেলায় 14,463 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দায়িত্ব নিয়েই আমেরিকার স্বর্ণযুগ সূচনার ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে তিনি এই ঘোষণা দেন। এ সময় যুক্তরাষ্ট্রকে আবারও মহান রাষ্ট্রে পরিণত করার কথাও জানান তিনি। জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে অংশ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে দায়িত্ব নিয়েই বাইডেন আমলের প্রায় 80টি আদেশ বাতিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
সারা পৃথিবীর মানুষের চোখ আটকে ছিল টিভি পর্দায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের দিকে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাইবেল হাতে পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি। এর আগে শপথ পড়েন নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন যুগের শেষ এবং ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো শুরু হলো ট্রাম্প যুগের। শপথ নিতে ক্যাপিটাল ভবনে আসার আগে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে প্রথমে ওয়াশিংটনে সেন্ট জনস এপিস্কোপাল গির্জা ও পরে হোয়াইট হাউসে যান। সেখানে তাকে স্বাগত জানান জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। এ সময় ট্রাম্প যথারীতি কোট টাই পরলেও মেলানিয়ার পোশাক আর হ্যাট নজর কেড়েছে সবার। ক্যাপিটল হিলে শপথ অনুষ্ঠানে যোগ দেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প তার অভিষেক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হলো। এরপর আমেরিকাকে মহান রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. Our sovereignty will be reclaimed. Our safety will be restored. The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end. দীর্ঘ অভিষেক ভাষণে বিশ্বব্যাপী শান্তি স্থাপন ও যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দেন তিনি। সেই সাথে মেক্সিকো সহ অন্যান্য দেশের অভিবাসন ঢল ঠেকানোর জন্য সীমান্ত এলাকাগুলো, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সীমানায় জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি দেশের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিচার বিভাগ ঢেলে সাজানোর কথা জানান। বলেন, আমেরিকার জনগণের জন্য অপেক্ষা করছে অগ্রগতি আর সমৃদ্ধি। With my actions today, we will end the Green New Deal and we will revoke the electric vehicle mandate, saving our auto industry and keeping my sacred pledge to our great American auto workers. এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বাইডেন আমলের প্রায় ৮০টি আদেশ বাতিল করেন ট্রাম্প, জারি করেন বেশ কিছু নতুন আদেশ। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্প শপথ নেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। খেজুরগুড়ের বৃহৎ মোকাম চুয়াডাঙ্গার সরোজগঞ্জের হাটে সপ্তাহে 7 থেকে 8 কোটি টাকার গুড় কেনা বেচা হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের আনাগোনায় সপ্তাহ জুড়ে মুখর থাকে এই হাট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে 2027 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। দেশের ঐতিহ্যবাহী এই খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের। সপ্তাহের সোম ও শুক্রবার আয়োজিত এই হাটটি দেশের বৃহৎ গুড়ের মোকাম। স্বাদ, গন্ধ ও রঙে অতুলনীয় এই গুড় সংগ্রহ করতে ভোর থেকে দুপুর পর্যন্ত ভিড় করেন শত শত কৃষক, ব্যাপারী ও শ্রমিকরা। মান ভেদে গুড় 180 টাকা থেকে 350 টাকা দরে বিক্রি হয়। সেই হিসেবে এক ভাঁড় অর্থাৎ 13 থেকে 14 কেজি গুড় বিক্রি হয় 1700 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত। এই হাটটা এখন বর্তমানে এই যশোর অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে সেরা হাটের মধ্যে একটা, এই গুড়ের জন্য। এই মালটা অনেক ভালো হয়। আমি নিজে, আমার গাছ আছে 100, বাড়ি কুতুবপুর, প্রায়
40টা মতো গুড় বেচেছি আমি। পর্যাপ্ত পরিমাণ গুড় ধরে সব ধরনের গুড়, গোল গুড়, দানা গুড়, এই গুড় আমি শরীয়তপুর, মাদারীপুর, শিবচর, বরিশালে আমি গুড় পাঠাই। কৃষকরা তাদের তৈরি গুড় সাইকেলে করে, আবার কেউ ভ্যানে করে বিক্রির জন্য নিয়ে আসেন হাটে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসব গুড় কিনে ট্রাকে করে নিয়ে যান দেশের বিভিন্ন জেলার মোকামে। এবছর গুড়ের দাম আছে মূলত গতবারের থেকে একটু বেশি, গুড়ের মান ভালো, যার কারণে দামটা একটু বেশি। সরগঞ্জের হাটে আমরা গুড় বেচছি, আমরা বাপ দাদারা আমরা গাছ কেটে আমরা গুড় বেচে যাচ্ছি, অনেক দিন থেকে গুড় বেচছি। প্রতিটি খেজুর গাছে এক সিজনে 15 থেকে 20 কেজি গুড় পাওয়া যায়। আমাদের এই গুড়ের হাট থেকে প্রত্যেক সপ্তাহে চাষিরা 7 থেকে 8 কোটি টাকার গুড় বেচা কিনা করে। সব মিলিয়ে বছর শেষে দেখা যায় 1 থেকে 150 কোটি টাকা এই হাটে থেকে গুড় বেচা কিনা করা হয়। চুয়াডাঙ্গা জেলায় প্রায় 2,72,000 খেজুর গাছে কম বেশি 2,700 মেট্রিক টন গুড় উৎপাদন হয়। এই সরোজগঞ্জ বাজার একটা ঐতিহ্যবাহী হাট, আমার বাপ দাদার আমলে এই হাট দেখে আইছি। আমি আমার বাপের পেছে পেছে হাটে ব্যবসা বাণিজ্য করছি, আমি এখন ভালো ব্যবসাদার। এলাকাবাসীর প্রত্যাশা, নির্ভেজাল খেজুরের গুড় উৎপাদন করে কৃষকরা জেলার সুনাম আরো বয়ে আনবে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এয়ার পিউরিফায়ার আমদানিতে কাস্টমস রেগুলেটরি ও অগ্রিম কর বাতিল করল জাতীয় রাজস্ব বোর্ড। পরিবেশের ক্ষতি কমাতে বায়ু দূষণের কারণে জনস্বাস্থ্য ও আর্থিক ক্ষতি কমিয়ে আনতে এই উদ্যোগ নিল এনবিআর। আমদানি পর্যায়ে শুল্ক কর কমানোর মাধ্যমে বায়ু দূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম আমদানি সহজ করতে এয়ার পিউরিফায়ারের আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক 25 থেকে কমিয়ে 10 ভাগ নির্ধারণ করা হয়েছে। একই সাথে 3 ভাগ রেগুলেটরি শুল্ক ও 5 ভাগ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে এনবিআর। এসব কর অব্যাহতির কারণে এয়ার পিউরিফায়ার আমদানিতে বর্তমান মোট করহার 58.60 থেকে কমে দাঁড়ালো 31.5 ভাগে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেয়ার আগে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে স্থানীয় সময় সোমবার সকালে নানা অপরাধে অভিযুক্ত পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন তিনি। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের 2 ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাঁদের স্বামী ও স্ত্রীরা। আরও আছেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য লিজ চেনি, জয়েন্ট চিফ অফ স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি। ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এমন শঙ্কা করেছিলেন বাইডেন, আর তাই বিদায় নেয়ার আগে ক্ষমতা বলে এই কাজ করেন তিনি। বাইডেনের নজিরবিহীন এই ভূমিকার সমালোচনা করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে পয়েন্ট টেবিলের 2 শীর্ষ দল লিভারপুল এবং বার্সেলোনা। ইংলিশ ক্লাব খেলবে ফ্রান্সের লিগের বিপক্ষে। পয়েন্ট টেবিলের সেরা 8 দল সুযোগ পাবে সরাসরি শেষ 16তে। প্রথম 6 ম্যাচে জিতে আর্ন স্লটের দল নকআউট প্লে অফ পর্ব নিশ্চিত করেছে। আজ 1 পয়েন্ট পেলে সেরা 8ও নিশ্চিত হবে তাদের। সেরা 24 থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বার্সেলোনাও। বেনফিকার মুখোমুখি হবে তারা। 6 ম্যাচে কাতালানরা জয় পেয়েছে 5টিতে। 2টি খেলায় শুরু হবে রাত 2টোয়। বিপিএল এ তৃতীয় জয়ের লক্ষ্যে কাল চিটাগং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। 9 ম্যাচে 2 জয় নিয়ে 7 দলের মধ্যে 6-এ আছে থুইজারা পেরেরার দল। প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পরের সবগুলো ম্যাচই জিততে হবে লিটন দাসদের। জোহরা আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন তানজিদ তামিম, মুস্তাফিজরা। অন্যদিকে 8 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2-এ রয়েছে চিটাগং। সবশেষ ম্যাচে দুর্বার রাজশাহীকে 111 রানে হারিয়ে দেয় মোহাম্মদ মিথুনের দল। ফর্মের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে তারাও চট্টগ্রামে অনুশীলন করে।
রংপুর মাতালো বিপিএল এর অপ্রতিরোধ্য টিম রংপুর রাইডার্স সোমবার হেলিকপ্টারে করে খেলোয়াড়রা জেলা স্টেডিয়ামে আসেন, এরপর খোলা ট্রাকে করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় রংপুর রাইডার্স দলকে হাত নেড়ে ও স্লোগান দিয়ে স্বাগত জানান ভক্তরা। পরে স্টেডিয়ামে হাজার হাজার ক্রিকেট প্রেমীর উপস্থিতিতে বিপিএল এর শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তারকারা। অনুষ্ঠানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, নাহিদ রানা, সাইফুদ্দিন, খুশদিল শাহ, কামরুল হাসান রাব্বি, স্টিফেন টেইলর, কোচ মিকি আর্থার, আশরাফুল এবং রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম উপস্থিত ছিলেন। এখন আমাদের রেসপন্সিবিলিটি আপনাদের এই ভালোবাসা থেকে অনুপ্রেরণা যোগায় কিভাবে আমরা ফাইনালে যেতে পারি। আর ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের এই অনুপ্রেরণা আমরা ফাইনাল খেলবো এবং ট্রফি জিতে আবার ইনশাল্লাহ আসবো এখানে। সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ভোট কারচুপি রোধে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের বিকল্প নেই, জানালেন বদিউল আলম মজুমদার। অতীতের অন্ধকার সময়ে ফিরতে চায় না কেউ। অতি বিপ্লবী হয়ে সমাজে বিশৃঙ্খলা ও নৈরাজ্য করা থেকে বিরত থাকার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। ধাপে ধাপে পরিবর্তনের আহ্বান। ভ্যাট বাড়লেও জনজীবনে তার প্রভাব পড়বে না মনে করেন অর্থ উপদেষ্টা। সবজির দাম কমায় বন্ধ হল কৃষি পণ্যের ওএমএস কর্মসূচি। জুলাই আন্দোলনে আহতদের ভোটার তালিকা হালনাগাদ করতে রাজধানীর হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে চলবে সারা দেশে। এবং আমেরিকার স্বর্ণযুগের সূচনা হল, প্রেসিডেন্ট পদের শপথ নিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই বাইডেন আমলের ৭৮ আদেশ বাতিল সহ নিলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এচএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN Bangla News। ধন্যবাদ।